করোনায় আরও ৩১ মৃত্যু। উৎপাদন সাপেক্ষে ভ্যাকসিন দেবে ভারত, কোনো বাধা নেই বললেন দোরাইস্বামী। পৌষে চৈত্রের গরম, জলাধার ও বনভূমি উজাড়ি দায়ী। মধ্য জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহ। ভিসি নিয়মিত ক্যাম্পাসে না আসার প্রতিবাদ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রভিসি অবরুদ্ধ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোভিড-19-এ ২৪ ঘন্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে ১৮ জন। মৃতের সংখ্যা বেড়ে ৭,৭১৮। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩০৬তম দিনে ১৮১টি ল্যাবে ১৫,৩৮১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,০০৭ জন। শনাক্তের সংখ্যা বেড়ে ৫,১৯,৯০৫। নতুন ৯৬৬ সহ সুস্থ হয়েছে ৪,৬৪,৪৪৬। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৬.৫৫। এ পর্যন্ত সুস্থতার হার ৮৯.33 আর মৃত্যু হার ১.৪৮%। বাংলাদেশ সময় মতোই ভ্যাকসিন পাবে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ভূমিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতে উৎপাদিত ভ্যাকসিন মানবতার সেবায় ব্যবহৃত হবে। এর জরুরি ব্যবহারের জন্য প্রতিবেশী হিসেবে বাংলাদেশও অগ্রাধিকার পাবে। তবে উৎপাদনের উপরই নির্ভর করবে কতটা দ্রুত ভ্যাকসিন দেয়া যাবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একটি খবরে ভুল বোঝাবুঝি। পরে ভারতের পররাষ্ট্র সচিব নিশ্চিত করেন, যথাসময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে সে কথারই পুনরাবৃত্তি করলেন ভারতের হাইকমিশনার। We have said repeatedly that our Prime Minister has said that our vaccine capacity will be used for humanity. And our priority for us, for India, apart from our own people, obviously, is our neighborhood role. It's a matter of fundamentally simple production. How much the company can produce, how much it is able to supply. There is no restriction that has been applied on the export by the government of India. The clearance that was given was an emergency use clearance. That's all that there is. ভূমিমন্ত্রী বললেন, দুদেশের সম্পর্কই এখন অনন্য উচ্চতায়, তাতে কোনো বাধাই আর বাধা হবে না। So I'm sure end of January 1st there will be a better clarity about the whole thing. এদিকে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন ইস্যুতে ভারতের অবস্থান পরিষ্কার করেছে, এ নিয়ে বিএনপির রাজনীতি করার কোনো সুযোগ নেই। সেটি নিরসন সিরাম ইনস্টিটিউট এবং ভারতের স্বাস্থ্য সচিব করে দিয়েছেন। এরপরও যখন এই কথাগুলো বলে, আসলে তারা জনগণের মধ্যে প্রথম থেকে যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিল, সেই ধারাবাহিকতায় রিজভী আহমেদ সহ বিএনপির নেতারা এই সমস্ত কথা বলছেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি প্রমাণ করেছে দলটি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা বিক্ষোভ কর্মসূচি অন্যদিন করতে পারে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। পৌষ মাসে যেন চৈত্রের গরম। আবহাওয়া অফিস বলছে এ সপ্তাহটা এরকমই যাবে। ১৫ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ আসার পূর্বাভাস আছে। আবহাওয়ার এ পরিবর্তনের জন্য অপরিকল্পিত নগরায়ন, জলাধার ও বনভূমি উজাড় হওয়াকেই দায়ী করছেন পরিবেশবিদরা। বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। নভেম্বর থেকে এর আশপাশে আরও কয়েকটি জেলায় শীত অনুভূত হলেও অন্য অঞ্চলে গরম। পৌষে কেন ফাগুনের আমেজ? আবহাওয়া অধিদপ্তর বলছে, ঋতু পরিবর্তনজনিত কারণে অঞ্চলভেদে তাপমাত্রার তারতম্য হচ্ছে। তবে শীঘ্রই শীতের দেখা পাওয়া যাবে। শৈত্যপ্রবাহ বইবে ১৫ জানুয়ারির দিকে। এখন যে বর্তমানে বিরাজ করতেছে বেশি টেম্পারেচার, রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা একটু কমের দিকে থাকবে ১১ তারিখের পরে। ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ এই মাসে হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশবিদরা বলছেন, মাত্রাতিরিক্তভাবে সবুজ ধ্বংস, জলাধার কমে যাওয়া, প্রকৃতির উপর অত্যাচারে বাড়ছে উষ্ণায়ন।
যার প্রভাব পড়ছে মানুষের জীবন ও কৃষির উপরও। নগর পরিকল্পনায় আমাদেরকে পুনর্বিন্যাস করতে হবে, খোলা জায়গা বৃদ্ধি করতে হবে যাতে বায়ু প্রবাহটা একটি চ্যানেলের মাধ্যমে উত্তর থেকে দক্ষিণে কিংবা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হতে পারে। প্রয়োজনের তুলনায় অক্সিজেনের স্বল্পতা, অপরিকল্পিত নগরায়ন ও দূষণ রোধে এখনই ভাবার তাগিদ দিলেন তিনি। সবুজ কমে যাওয়ার কারণে যেই পরিমাণ অক্সিজেন সরবরাহ করার কথা সেই পরিমাণ অক্সিজেন বৃক্ষগুলো সরবরাহ করতে পারছে না। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দোষছেন এই নগর পরিকল্পনাবিদ। এ অবস্থায় এসডিজি শর্ত পূরণের পরামর্শ দিলেন তিনি। আমাদের জনমানুষে জনস্বাস্থ্যের দিক থেকে এই বৈশ্বিক উষ্ণতা এক প্রবল ঋতু পরিবর্তনীয় পরিবেশ এবং সেই সঙ্গে উষ্ণতাজনিত পরিবেশ বিপত্তি তৈরি করেছে। পরিকল্পিত নগরায়ন, নগর প্রতিবেশ রক্ষারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ভাসানচরের স্থানান্তরিত রোহিঙ্গাদের জীবন স্বাচ্ছন্দ্যময় করতে জীবিকারও ব্যবস্থা করেছে সরকার। প্রায় 3,500 রোহিঙ্গার জন্য জীবিকার পথ তৈরিতে পরিকল্পনা অনুযায়ী চলছে কাজ। আর এই কাজটি বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবেই করছে বলে জানিয়েছেন ভাসানচর আশ্রয়ন প্রকল্প 3-এর কর্মকর্তা। বসে না থেকে নিজেদের উদ্যোগে অনেক রোহিঙ্গা এরই মধ্যে তৈরি করে নিয়েছেন জীবিকার পথ। ভাসানচর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ 4র্থ পর্ব। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের একটি অংশ এখন এই ভাসানচরে। আদিভিটায় কবে ফিরতে পারবে জানা নেই, তবু থেমে নেই জীবন। ভাসানচরে এসে ফের পেয়েছেন জীবনের স্বাদ। সাদেক সকাল থেকেই ব্যস্ততার শেষ নেই। গরম গরম নাস্তা খেতে সাদেকের চা পরোটার দোকানে ভিড় লেগেই থাকে। এক হাতে পরোটা বানানো, বিক্রি সবই করছেন তিনি। কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে সাদেক 4 ডিসেম্বর ভাসানচর আসেন পরিবার সহ। নিজের জমানো 2,000 টাকা দিয়ে দোকান খুলেছেন। আমি শুরু করছি কয়েক টাকা দিয়ে, মানে 2,000 টাকা দিয়ে, এখন 3-4 টাকা বিক্রি হয়। আমি চলতে পারছি ভালো করে। সিরাজুল ইসলাম জিলাপি তৈরিতে ব্যস্ত। মোবাইল বিক্রির টাকা দিয়ে কিনেছেন বেচা বিক্রির সরঞ্জাম। জিলাপি ছাড়াও বিস্কুট সহ প্যাকেটজাত খাবার বিক্রি করে দৈনিক আয় 12 থেকে 1300 টাকা। আমার হাতে একটা মোবাইল ছিল, এই মোবাইলটা বিক্রি করি আমি এই জিলাপি বানাতে শুরু করছি। সাগরে ভেসে আসা কাঠ কুড়িয়ে এনে জমা করেছেন আবুল হোসেন। সেই কাঠ দিয়ে বানাচ্ছেন আসবাব। ক্রেতাও ভাসানচরের রোহিঙ্গারাই। মাসে 5,000 টাকা আয় করেছেন তিনি। টেবিল, টুল, পানের দোকানে শোকেস, বিভিন্ন ধরনের জিনিস বানাই, বিক্রি করি। 1,000, 1,200, 1,500। উঁচু নিচু পাহাড়ের ত্রিপলের ঘরের তুলনায় ভাসানচরের ক্লাস্টার হাউস অনেক বেশি স্বাচ্ছন্দ্যের। তারপরও কাজের সুযোগ চান রোহিঙ্গারা। ছোট বাচ্চা আছে, জামাই বাবুরা হামর সোনাকে শোনাই ইনকাম নাই, তো আনার জন্য করি। ভাসানচরে কৃষি, মাছ চাষ, গবাদি পশু, হাঁস মুরগি পালন ছাড়াও অর্থনৈতিক কাজের জন্য প্রস্তুতি চলছে। ভবিষ্যতে আমাদের যেখানে যারা অবস্থান করবে তাদের যে লাইভলিহুড, তাদের যে চাষাবাদ অথবা তাদের যে ভেজিটেশন, ফিশিং, এই রিলেটেড কিছু কাজের জন্য, এবং আগামী 2-3 সপ্তাহের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের আরও সিনিয়র অফিসিয়ালরা এখানে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। 1 মাসের ব্যবধানেই বদলে গেছে ভাসানচর। সময়ের সাথে সাথে প্রশস্ত হবে জীবিকা নির্বাহের পথ। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ভাসানচর, নোয়াখালী। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার নিয়মিত ক্যাম্পাসে না আসা এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকার দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। পুলিশ জানায় বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফা সলোয়া ডিনা ও অর্থ বিভাগের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান সেলিম প্রশাসনিক ভবনে উপাচার্যের চেম্বারের পাশে অবস্থান করার সময় অর্ধশতাধিক শিক্ষক তাদের অবরুদ্ধ করে। শিক্ষকরা অভিযোগ করেন উপাচার্য 1300 দিনের মধ্যে 1100 দিনই বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘ দিন ধরে উপাচার্যের অন্যায়ের প্রতিবাদ ও অনুপস্থিতির কারণে উপাচার্যকে অবরুদ্ধ করা হয়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।
প্ল্যানিং কমিটির সিদ্ধান্তের বাইরে যে উনি বোর্ড ডেকেছেন এবং পেপারে বিজ্ঞপ্তি না দিয়ে উনি সার্কুলার দিয়ে শিক্ষক নিয়োগ দিতে চলেছে। এ যাবৎকালে এই বিশ্ববিদ্যালয়ে যত অনিয়ম হয়েছে আমার মনে হয় যে ওনার মতো এরকম মানে আইন অমান্য আর কেউ করেননি। পুলিশ ও র্যাব এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। র্যাব 13 এর আয়োজনে গাইবান্ধার বালাসি ঘাটে র্যাব সপ্তাহ ও জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সহ স্থানীয় সংসদ সদস্যরা। এ সময় পুলিশ, র্যাব সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন মানুষ আর পুলিশ ও র্যাবকে ভয় পায় না। নিচে সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন থাকছে। চট্টগ্রাম বন্দরে এক বছরে 28,40,000 কন্টেইনার ওঠানামা, করোনার মধ্যেও স্বাভাবিক কার্যক্রম। দেখছেন 21 দেশের সংবাদ। একটি কাঠের সেতু গাইবান্ধার দুটি উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগের অবলম্বন। এই সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছে 17 ইউনিয়নের 15 লাখ মানুষ। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোগী বহনে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ বাঁশের সাঁকো পার হচ্ছেন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গাইবান্ধা শহর থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে ভেড়ামারা রেল সেতুর পাশের গ্রামের নাম কিসামত বালুয়া। এই গ্রামের বুক চিরে বয়ে গেছে মরা ঘাঘট নদী। দীর্ঘদিন ধরে এই নদীর উপর কোনো সেতু না থাকায় দুপাশের গ্রামবাসীর উদ্যোগে চাঁদা তুলে বাঁশ ও কাঠ দিয়ে রেল সেতুর পাশে একটি কাঠের সেতু তৈরি করা হয়। এই ব্রিজটা না হওয়ার কারণে প্রায় 5 কিলো জায়গা ঘুরে আসতে হয় এদের, এই সব লোকজনের। সঠিক সময় হাসপাতাল যেতে পারি না, বাজারঘাট যেতে পারি না। ওষুধ আনতে গেলে শহরে ঢুকতে হয়, 1 কেজি চাল আনতে গেলে শহরে ঢুকতে হয়। এর উপর দিয়ে যাওয়া খুব রিস্ক হয়ে যাচ্ছে। সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার 17 ইউনিয়নের মানুষের যোগাযোগের মাধ্যম এই সেতু। 2020 সালের মাঝামাঝি সেতুটি ভেঙে গেলে তৈরি করা হয় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। ভাঙার দরুন আমাকে এখন অনেকটুকু জায়গা ঘুরে ভেতরে যেতে হবে। এজন্য আমি প্রচুর একটা রিস্ক নিয়ে এই রেলের ব্রিজ দিয়েই পার হলাম। রেলের ব্রিজটা দিয়ে পার হইতেছিলাম, হঠাৎ করে যদি গাড়ি আসতো তাহলে আমার তো যে কোনো দুর্ঘটনা হয়ে যেত। আমরা অটো চালাই, আমাদের জন্য সুবিধা হবে ব্রিজটা হলে পরে 13টা ইউনিয়নে মিলে মনে করে রাস্তাটা অনেক সুবিধা পাইবে আস্তে আস্তে শহরের জন্য। শিগগিরই নদীর উপর পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে এলজিডির মাধ্যমে এখানে 81 মিটার একটি ব্রিজ বাস্তবায়ন কল্পে ইতিমধ্যে টেন্ডারের সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে নতুন একটি ব্রিজ নির্মাণ করা হবে। ঘাঘট নদীর উপর স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি 2 উপজেলাবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস রিলিফের দোকানে বিস্ফোরণে রফিকুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পাশে বিলাসনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে সেফটি ফার্স্ট ফায়ার প্রোডাকশন নামে একটি দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার রিলিফের কাজ করার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক রফিকুল ইসলাম মারা যায়। কিশোরী ফেলানী হত্যার 10 বছর আজ। 2011 সালের এই দিনে বিএসএফ এর গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ির রামখানা অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানী। 4.5 ঘন্টা কাটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। পরে বিএসএফ এর বিশেষ কোর্টে 2 দফায় বিচারিক রায়ে খালাস দেয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করলে 2014 সালে পুনর্বিচার শুরু হয়। 2015 সালে অমিয় ঘোষকে আবার খালাস দেয়। রায়ের পর একই বছর 14 জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর 6 অক্টোবর রিট শুনানি হয়। এরপর দিন ধার্য হলেও শুনানি হয়নি।
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের দায়ে গ্রেফতার নূর আলমকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করার বিষয়টি খতিয়ে দেখতে আদালতে নূর আলমের 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 1 জানুয়ারি বিকেলে উপজেলার থানা সড়কের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু মুরালের বেদিতে উঠে ইট দিয়ে আঘাত করে নূর আলম। এতে মুরালের আংশিক ভেঙে যায়। স্থানীয়রা নূর আলমকে আটক করে পুলিশে দেয়। কার্প জাতীয় মাছ নিয়ে গবেষণায় সফলতা পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে অধিক পরিমাণ মাছ উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন পটুয়াখালীর অনেক মৎস্য চাষী। এর মধ্যে 400 থেকে 500 গ্রাম ওজনের কার্প জাতীয় মাছ পুকুরে মজুত করে 7 থেকে 8 মাসের মধ্যে 2.5 থেকে 3 কেজি ওজনে পরিণত করা হয়। দ্রুত বর্ধনশীল হওয়ায় চাষি সহ স্থানীয় বাজারে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও কমন কার্প মাছের রয়েছে ব্যাপক চাহিদা, জানান গবেষকরা। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর ঘোষণা, কেউ গৃহহীন থাকবে না। তারই অংশ হিসেবে নোয়াখালী সদর উপজেলায় ভূমিহীন পুনর্বাসনে পাকা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। ধর্মপুর ইউনিয়নে নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান AKM শামসুদ্দিন জেহান। এ সময় জানানো হয়, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রকল্পের 2য় পর্যায়ে 2 কক্সের 32টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,71,000 টাকা। 15 জানুয়ারির মধ্যে গৃহহীনদের ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে। মুজিব বর্ষ উপলক্ষে মৌলভীবাজারের জুড়িতে খাদ্যের নিরাপত্তা নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সেমিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান MA মঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, রুহুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নিরাপদ খাদ্য গ্রহণে সবাইকে সচেতন করে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। দিনাজপুরের মহারাজা হাই স্কুলে মাইন বিস্ফোরণে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে নবাবগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। নবাবগঞ্জের হাসারপাড়া গ্রামে শহীদ গোলজার রহমানের বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে এই দোয়া আয়োজন করা হয়। 1972 সালের 6 জানুয়ারি দিনাজপুরের মহারাজা স্কুলে মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে আকস্মিক মাইন বিস্ফোরণে শহীদ হন 5 শতাধিক মুক্তিযোদ্ধা, আহত হন অনেকেই। টাঙ্গাইলে হয়ে গেল আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সন্ধানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে নানা শ্রেণী পেশার মানুষ এই খেলা উপভোগ করেন। প্রতিযোগিতায় অংশ নেন সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক ঘোড়া। আয়োজকরা জানান, সংস্কৃতি ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ। প্রতিযোগিতায় প্রথম হন মাদারগঞ্জ এর রব্বানির ঘোড়া, দ্বিতীয় হয় ঘাটাইলের মান্নানের ঘোড়া এবং তৃতীয় হয় মধুপুরের সোহেলের ঘোড়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার চট্টগ্রাম সংবাদ। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবের মধ্যেও চট্টগ্রাম বন্দরে 2020 সালে কন্টেইনার ওঠানামা হয়েছে 28,39,987। তবে 2019 সালে এ সংখ্যা ছিল 30,88,187। আর শীর্ষ 100 বন্দরের তালিকায় চট্টগ্রামের অবস্থান ছিল 58। কর্তৃপক্ষের নানা উদ্যোগে বন্দর কার্যক্রম আবারও স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2019 সালে মোট কন্টেইনার ওঠানামা হয়েছে 30,88,187 ইউনিট। করোনা মহামারীতে 2020 সালে এই সংখ্যা নেমে আসে 28,39,987 ইউনিটে। সারা দেশের মিল কারখানা কিছুদিনের জন্য বন্ধ ছিল, যাতায়াত ব্যবস্থা বন্ধ ছিল। সে সময়
চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমন সংখ্যাও কম ছিল, মালামাল হ্যান্ডলিংও কম ছিল। এক্সপোর্টার ইম্পোর্টার বিভিন্ন ব্যাংক এবং গভর্নমেন্ট সংস্থাগুলো আমরা সমন্বয় করে যাতে ইম্পোর্ট এবং এক্সপোর্ট যাতে স্মুথ হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। গত এক দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং প্রবৃদ্ধির হার ছিল ঊর্ধ্বমুখী, বাড়ছিল পণ্যবাহী জাহাজ আসার পরিমাণ। 2020 সালে করোনার বিরূপ প্রভাবে নেতিবাচক প্রবৃদ্ধি হলেও বন্দরে জাহাজ এসেছে 3728টি, যা গত বছরের তুলনায় 79টি কম। বন্দর কর্তৃপক্ষ, আমরা যারা শিপিং এজেন্ট আছে, বার্থ অপারেটর আছে, সবাই মিলে যদি ইনিশিয়েটিভ নিই, এটা আমার মনে হয় আমরা এই অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা প্রবলেমটা ফেস করেছি সেটা থেকে আমরা উত্তোলন পেয়ে যাব। সমস্যা মোকাবেলায় নানা ব্যবস্থা নেয় বন্দর আগের অবস্থানে ফিরে আসছে বলে দাবি কর্মকর্তাদের। আমরা বিভিন্ন ট্রেড বডিদেরকে যাবতীয় ফ্যাসিলিটেট করে যাচ্ছি। আশা করছি আমরা আগামী বছর আমাদের হ্যান্ডলিং পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম লয়েডস লিস্টের জরিপ অনুযায়ী 2019 সালে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে 58তম অবস্থানে উঠে আসে, যা তার আগের বছরের তুলনায় 6 ধাপ এগিয়ে ছিল। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে আজও অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সকালে সাতকানিয়ার কেরানীঘাট আদারমার দরগা এলাকায় অভিযান চালিয়ে শাহজালাল ব্রিকফিল্ড নামে একটি ইটভাটা গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আলমগীর জানান, সাতকানিয়া লোহাগাড়ায় 67টি ইটভাটাকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেআইনিভাবে ইটভাটা স্থাপন এবং পরিবেশ দূষণের অভিযোগে এসব ইটভাটা উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারি দল কারচুপির মাধ্যমে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সাহাদাত হোসেন। বিকেলে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কনফারেন্স হলে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে জাল জালিয়াতির আশ্রয় নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অন্যান্যের মধ্যে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। চট্টগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ। তিনি বলেন, প্রতি বছর বিদেশ থেকে হাজার কোটি টাকার ফল আমদানি করতে হয়। লেবু জাতীয় ফলের উৎপাদন বাড়ানো গেলে বছরে 400 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানান তিনি। চট্টগ্রামে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, জাফর আহমদ চৌধুরী ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ। দক্ষিণ চট্টগ্রামের মানুষের সুখে দুঃখে এবং শিক্ষার প্রসারে তিনি নিরলসভাবে কাজ করেছেন। কলেজ মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব, কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসিনা জাফর ও কলেজের অধ্যক্ষ নীলুমণি শর্মা বক্তব্য রাখেন। শেষ করব ২১-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। করোনায় আরও ৩১ মৃত্যু, উৎপাদন সাপেক্ষে ভ্যাকসিন দিবে ভারত, কোনো বাধা নেই বললেন দোরাইস্বামী। পৌষে চৈত্রের গরম, জলাধার ও বনভূমি উজাড়ি দায়ী, মধ্য জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহ। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি নিয়মিত না আসার প্রতিবাদ, প্রভিসি অবরুদ্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।